ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন শেখ হাসিনা। প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন রেফাত আহমেদ। পুলিশ সদস্যরা বৃহস্পতিবারের মধ্যে কর্মস্থলে যোগ না দিলে চাকরি থাকবে না। আগে দেশের মানুষ ইলিশ পাবে, এরপর রফতানি, ফরিদা আক্তার। ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সংঘর্ষ, গুলিবিদ্ধ 4। 3 সুইং স্টেটে ট্রাম্পের চেয়ে এগিয়ে কমলা। এবং তৃতীয়বারের মতো ব্রাজিলকে কাঁদিয়ে স্বর্ণ যুক্তরাষ্ট্রের। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছি আমি অঞ্জলি কবির। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমে বাংলাদেশ প্রসঙ্গ। গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর নীরবতা ভাঙলেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ভারতে অবস্থানরত শেখ হাসিনা জানিয়েছেন তাকে ক্ষমতাচ্যুত করার জন্য দায়ী যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তি। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত শনিবার আওয়ামী লীগের উদ্দেশ্যে এক বার্তা দেন শেখ হাসিনা। সেখানে তিনি বলেন, আমি ক্ষমতায় থাকতে পারতাম যদি আমি সেন্ট মার্টিন এবং বঙ্গোপসাগর যুক্তরাষ্ট্রকে দিয়ে দিতাম। হাসিনা সরকার বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন সম্পর্ক দেখেছে। এই বছরের জানুয়ারির নির্বাচনের আগে তিনি বলেছিলেন যে বিমান ঘাঁটির বদলে ক্ষমতায় ফেরার প্রস্তাব দিয়েছিলেন এক শ্বেতাঙ্গ ব্যক্তি। তার সর্বশেষ বার্তায় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন অন্তর্বর্তী সরকারকে এই ধরনের বিদেশি শক্তি দ্বারা ব্যবহৃত না হওয়ার জন্য সতর্ক করেছেন। ওই বার্তায় শেখ হাসিনা বলেন, লাশের মিছিল যাতে দেখতে না হয় সেজন্য পদত্যাগ করেছি। তারা আপনার লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল, আমি তা করতে দেইনি। ওই বার্তায় আওয়ামী লীগ নেতা কর্মীদের শেখ হাসিনা জানান তিনি শিগগিরই দেশে ফিরবেন। শেখ হাসিনা বলেন, আমি নিজেকে সরিয়ে দিয়েছিলাম, আমি তোমাদের জয় দিয়ে এসেছি, তোমরা আমার শক্তি, তোমরা আমাকে চাওনি, আমি নিজেই তখন চলে গেলাম, পদত্যাগ করলাম। আমার কর্মী যারা আছেন কেউ মনোবল হারাবেন না। আওয়ামী লীগ বারবার উঠে দাঁড়িয়েছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, আমি তরুণ ছাত্রদের প্রতি আবারও বলতে চাই, আমি কখনোই তোমাদের রাজাকার বলিনি। আমার বক্তব্য বিকৃত করা হয়েছে। একটা পক্ষ সুবিধা নিয়েছে। ধারণা করা হচ্ছে আগামী সপ্তাহে ভারতীয় সংবাদ মাধ্যমে ভাষণ দেবেন শেখ হাসিনা। দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি রেফাত আহমেদ। আজ রোববার বেলা 12টা 45 বঙ্গভবনের দরবার হলে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর আগে দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ বিষয়ে শনিবারই প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। 2003 সালে বিএনপি সরকারের সময় হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি নিযুক্ত হন সৈয়দ রেফাত আহমেদ। তিনি বাংলাদেশের তৃতীয় অ্যাটর্নি জেনারেল এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা প্রয়াত ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের ছেলে। ছাত্র আন্দোলনের জেরে শনিবার পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ 6 বিচারপতি। পদত্যাগকারী 5 বিচারপতি হলেন বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন। আগামী বৃহস্পতিবারের মধ্যে পুলিশ সদস্যরা কাজে যোগ না দিলে ধরে নেওয়া হবে তারা চাকরিতে যোগদান করবেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন।
রোববার দুপুরে প্রথম কর্মদিবসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসে সাংবাদিকদের এই কথা বলেন। পুলিশ সদস্যদের উদ্দেশ্যে সাখাওয়াত হোসেন বলেন, আপনারা যদি বৃহস্পতিবারের মধ্যে না আসেন তাহলে আমি ধরে নেব আপনারা চাকরিতে ইচ্ছুক নন। এ বিষয়ে আইজিপি, র্যাবের মহাপরিচালক এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে আলাপ করেছি। উপদেষ্টা বলেন, সরকারের পদত্যাগের পর গণভবন, সংসদ ভবন সহ বিভিন্ন স্থানে ভাঙচুর, লুটপাটের ঘটনা দুঃখজনক। এগুলো রাষ্ট্রীয় সম্পদ, এগুলো রক্ষা করতে হবে। রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, সারা দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, নির্যাতনের জন্য দুঃখ প্রকাশ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, কথায় কথায় ইন্টারনেট বন্ধ করা হবে না। ইন্টারনেট মানবাধিকারের অংশ, এটা লঙ্ঘন করা যাবে না। রোববার প্রথম দিন সচিবালয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, ইন্টারনেট শাটডাউনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ডাক ও আইসিটি উপদেষ্টা আরও বলেন, দুর্নীতিকে প্রশ্রয় দেব না, তারুণ্য নির্ভর আইসিটি খাত গঠনে কাজ করব, তরুণদের কথা শুনব। এর আগে গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। পরে তাকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন, লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা, দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন বাংলাদেশ সংবাদ। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, দেশবাসী ইলিশ পাবে না আর বিদেশে রপ্তানি হবে, এটা হতে পারে না। আগে দেশকে গুরুত্ব দিতে হবে, এরপর রপ্তানি করা হবে। রোববার সচিবালয় নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি আরও বলেন, বাজার সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বেড়ে যায়। এই সিন্ডিকেট ভাঙতে হবে। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা আরও বলেন, দেশের মানুষ ইলিশ পাবে না আর বিদেশে রপ্তানি হবে, এটা হতে পারে না। আগে দেশকে গুরুত্ব দিতে হবে,
এরপর রপ্তানি করা হবে। তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে সকল খাদ্যপণ্য ভেজাল মুক্ত করতে হবে। সেই সাথে বাজারে পণ্যের সরবরাহ বাড়ালে দাম কমে আসবে, এজন্য সরবরাহ বাড়াতে হবে। এদিকে দেশে ইলিশ মাছের দাম বেশি হলেও তা রপ্তানি করা হচ্ছে, ফলে রপ্তানি বন্ধ করা হবে কিনা সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ফরিদা আক্তার বলেন, দেশের মানুষ যাতে ইলিশ মাছ পায় এবং দাম কমে সেই উদ্যোগ নেওয়া হবে। ফরিদা আক্তার বলেন, ডিম, দুধ, মাছ ইত্যাদি জিনিসপত্রের দাম কমাতে হবে। পারবেন কিনা পরের কথা, দায়িত্ব হলো দাম কমানোর। ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সকালে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় 4 জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। রোববার রাজধানী দিলকুশায় এই ঘটনা ঘটে। আন্দোলনকারীদের অভিযোগ, সকালে ব্যাংকে ডাকাত, লুটেরা, দখলদার এবং তাবেদারদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ব্যাংকার সমাজের প্রতিবাদ সমাবেশ শুরু হয়। এ সময় এস আলমের ভাড়াটে লোকজন হামলা চালায়। তারা বলছেন, প্রতিবাদ সমাবেশে দুর্বৃত্তরা গুলি চালালে 4 জন গুলিবিদ্ধ হন। এছাড়া আহত হন আরও 5 জন। তাদের অবস্থা গুরুতর। গুলিবিদ্ধরা হলেন ইসলামী ব্যাংকের গোডাউন গার্ড শফিউল্লাহ, কর্মকর্তা মামুন, আব্দুর রহমান, বাকিবিল্লাহ। আহত 5 জনের নাম পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, ইসলামী ব্যাংকের কর্মীরা বৈষম্য বিরোধী ব্যাংকার সমাজ ব্যানারে ব্যাংক ডাকাত, লুটেরা ও তাবেদারদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও আন্দোলন করছিলেন। এ সময় তাদের ওপর গুলি চালায় দুর্বৃত্তরা। এতে 4 জন গুলিবিদ্ধ হন। পরে উপস্থিত কর্মকর্তারা ধাওয়া দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এর আগে সরকার পরিবর্তনের পর ব্যাংক খোলার প্রথম দিন গত মঙ্গলবার বেসরকারি খাতের ইসলামী ব্যাংকে অস্থিরতা শুরু হয়। ব্যাংকটি আবারও জামায়াতে ইসলামী নিয়ন্ত্রণে নেয়। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিভিন্ন জনমত জরিপে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন। এবার তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বা সুইং স্টেট হিসেবে পরিচিত 3টি অঙ্গরাজ্যে জনমত জরিপে ট্রাম্পকে পেছনে ফেলেছেন তিনি। অঙ্গরাজ্যগুলো হলো মিশিগান, পেনসিলভানিয়া ও উইসকনসিন। নভেম্বরের নির্বাচনকে কেন্দ্র করে গত 5 থেকে 9 আগস্ট পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ 3 অঙ্গরাজ্যে জরিপ চালিয়েছে নিউ ইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজ। এতে অংশ নিয়েছিলেন প্রায় 2000 মানুষ। জরিপের ফলাফলে দেখা গেছে, ট্রাম্পের চেয়ে 4 পয়েন্টে এগিয়ে রয়েছেন কমলা। 50 পয়েন্ট পেয়েছেন আর ট্রাম্পের পয়েন্ট 46। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন আগামী নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর পর ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে কমলা হ্যারিস প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। 3 সুইং স্টেটে জনমত জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে থাকায় কমলার অবস্থান শক্ত হলো বলে মনে করেন বিশ্লেষকরা। মার্কিন নির্বাচনে কোনো দলের জয় পরাজয় অনেকটাই নির্ভর করে সুইং স্টেটে ভোটের ফলাফলের ওপর। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে।
I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ। রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবিরের কিছু তথ্য হ্যাকিংয়ের কবলে পড়েছে, আর এজন্য ইরানকে দায়ী করা হয়েছে। যদিও ইরানকে দায়ী করার পেছনে সরাসরি কোনো তথ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি। ট্রাম্পের প্রচার শিবিরের এমন অভিযোগের আগেই মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকো এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, বেনামি একটি উৎস থেকে গত জুলাই হতে তারা ইমেল পেতে শুরু করে, যাতে ট্রাম্পের প্রচার শিবিরের কর্মকাণ্ডের অভ্যন্তরীণ ও প্রকৃত কিছু তথ্য ছিল। ইমেইলে ট্রাম্পের রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী জেডি ভান্সের সম্ভাব্য দুর্বলতা নিয়েও তথ্য ছিল বলে জানিয়েছে পলিটিকো। রয়টার্সের পক্ষ থেকে ট্রাম্প শিবিরের অভিযুক্ত ব্যক্তিদের পরিচয় ও তাদের উদ্দেশ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতিসংঘ। তবে জাতিসংঘে ইরানের মিশন বলেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন দেশটির অভ্যন্তরীণ বিষয়, কখনোই এতে হস্তক্ষেপ করে না ইরান। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ইরানের সম্পর্ক আগে থেকেই উত্তেজনাকর। 2020 সালে ট্রাম্প যখন প্রেসিডেন্ট, তখন ইরানের সামরিক কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যা করে ওয়াশিংটন। ইরানের সঙ্গে করা পারমাণবিক চুক্তি থেকেও যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার করে নেন ট্রাম্প। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পদত্যাগে দীর্ঘ 16 বছর পর নরসিংদীর পলাশে বিএনপির বিজয় ও শান্তি মিছিলে এক পথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে। এ বিজয় 18 কোটি মানুষের জয়। আমাদের প্রতিনিধি আলামিন জানান, শুক্রবার বিকেল 4টার দিকে পলাশ উপজেলার শহীদ ময়েজউদ্দিন সেতুর টোল প্লাজা থেকে বিএনপির ব্যানারে অনুষ্ঠিত মিছিলে এক পথসভায় তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে অনুরোধ করব, আপনারা ঠান্ডা মাথায় এগিয়ে চলুন। নিয়মনীতি শৃঙ্খলার ন্যায় নীতির ভিত্তিতে বাংলাদেশ গড়তে হবে। এখানে অন্যায় আবদার চলবে না। অচিরেই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান। এতে বিএনপি নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন। মিছিলটিতে বিএনপির কয়েক হাজার নেতাকর্মীর মোটরসাইকেল ও প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহন নিয়ে অংশগ্রহণের মাধ্যমে উপজেলার বিভিন্ন সড়ক থেকে প্রদক্ষিণ করে। এ সময় আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এরফান আলী, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোহাম্মদ বাহাউদ্দিন ভুইয়া মিল্টন, সহ সভাপতি আওলাদ হোসেন জনি, অ্যাডভোকেট কানিজ ফাতেমা, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিকী, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান টিপু ও প্রচার সম্পাদক ও বিএনপির মিডিয়া সমন্বয়ক হাজী জাহিদ হোসেন গাজী। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল হিসেবে নতুন অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। এর আগে 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়েছে শেখ হাসিনা।
তার সময়ে কণ্ঠ দমিয়ে রাখা মানুষগুলো এখন মুখ খুলেছেন, স্বাধীন দেশে নিজের মতো করে বলছেন নানা কথা। সেই দলের একজন নন্দিত গায়িকা কনক চাপা। তার রাজনৈতিক পরিচয়ও আছে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতে সক্রিয় ছিলেন, আর এ কারণে বিগত সরকারের আমলে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে তাকে। প্রায় অর্ধ যুগেরও বেশি সময় ধরে গান গাওয়া থেকে বিরত রাখা হয়েছিল বলে জানিয়েছেন এ শিল্পী। বিগত সরকারের সমালোচনা করে কনক চাপা বলেন, আমি বিগত 7টি বছর বিভিন্নভাবে নিগৃহীত হয়েছি, তাতে মোটেও ভেঙে পড়িনি। আমি সবসময় হাসি খুশি থেকেছি, কখনো কাঁদিনি, কখনো হতাশ হইনি। যত সমস্যা এসেছে কারো কাছে অভিযোগও করিনি। আমাকে 7 বছর বোবা করে রাখা হয়েছে, যা বর্ণনাতীত। আমি কোনো কিছু লিখতে পারতাম না, শুধু তাই নয়, আমি গান গাইতেও পারিনি। একজন শিল্পী যদি গান গাইতেই না পারে তার বোবা হয়ে যাওয়াই ভালো। কিন্তু আমি এত কিছুর পরও আশা হারাইনি। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরুতেই ছাত্রদের পক্ষে ছিলেন কনক চাপা। ছাত্র হত্যার প্রতিবাদে গেল 17 জুলাই এক ফেসবুক পোস্টও করেন তিনি। লিখেছিলেন, আমি সবসময় ন্যায়ের পক্ষে। ছাত্রদের যৌক্তিক আন্দোলনে হামলা, নিপীড়ন, রক্তপাত বন্ধ হোক। স্বাধীন বাংলাদেশের সম অধিকার নিশ্চিত হোক। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে আবারও ছোট্ট একটি বিরতি। সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা, দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন বিনোদন সংবাদ। ঢালিউড তারকা সাকিব খানের বিরুদ্ধে মিথ্যাচার ও কুৎসা রটানোর অভিযোগে প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়। ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে এই মামলা করেন সাকিব খান নিজেই। তদন্তে মিথ্যাচার ও কুৎসা রটানোর কোনো আলামত পাননি তদন্তকারী কর্মকর্তা। মামলায় যে দুটি ইউআরএল থেকে মিথ্যাচার ও কুৎসা রটানোর অভিযোগ করা হয়েছে সেটি বিশেষজ্ঞের মাধ্যমে পরীক্ষা করা হয়েছে। সেখানে কোনো মিথ্যাচার ও কুৎসা রটানোর প্রমাণ পাওয়া যায়নি। এ কারণে মোহাম্মদ রহমতুল্লাহর বিরুদ্ধে সাকিব খানের করা ডিজিটাল নিরাপত্তা আইন 2018 এর 24, 25, 29 ধারার অপরাধের অভিযোগ প্রাথমিকভাবে সত্য প্রমাণিত হয়নি মর্মে আদালতে প্রতিবেদন জমা দেয়া হয়েছে।
তবে ওই প্রতিবেদনে সাকিব খান সন্তুষ্ট নয় বলে আদালতে জানিয়েছেন তার আইনজীবী। ওই প্রতিবেদনের ওপর নারাজি দেবেন বলে আদালতে জানিয়েছেন তার আইনজীবী। 2023 সালের 30 এপ্রিল ঢাকার সাইবার অপরাধ ট্রাইব্যুনাল আদালতে রহমতুল্লাহর বিরুদ্ধে সাকিব খানের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। গত 24 এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পুলিশের পরিদর্শক গোলাম মুক্তার আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা পাওয়া যায়নি বলে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। সর্বশেষ গত 10 জুলাই মামলার তারিখ ধার্য ছিল। এদিন মামলার প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হয়। এই সময় সাকিব খানের আইনজীবী খায়রুল হাসান প্রতিবেদনের ওপর নারাজি দেওয়ার জন্য সময় চেয়ে নেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে 13 আগস্ট নারাজি দাখিলের দিন ধার্য করেন। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। ব্রাজিলের ছেলেরা অলিম্পিক ফুটবলে স্বর্ণজয়ের স্বাদ পেলেও মেয়েরা সে স্বাদ গ্রহণ করতে পারেনি। তবে সুযোগ ছিল সেই স্বপ্ন পূরণের, কিন্তু তা অধরাই থেকে গেছে। প্যারিসে ফাইনালে যুক্তরাষ্ট্রের কাছে পরাজয় বরণ করেছে তারা। এতে করে মেয়েদের ফুটবলের পেলে খ্যাত কিংবদন্তি ফরওয়ার্ড মার্তাকে খালি হাতেই ফিরতে হয়েছে অলিম্পিক থেকে। শনিবার পার্ক দ্য প্রাসে বাংলাদেশ সময় রাত 9টায় ফাইনালে মুখোমুখি হয় যুক্তরাষ্ট্র ও ব্রাজিল। সেখানে 1-0 গোলে পরাজিত হয় সাম্বার দেশটি। ম্যাচে একমাত্র গোলটি করেন মেলোরি সোয়ানসন। অলিম্পিক ফুটবলে ব্রাজিলের পুরুষ দল আসতে না পারলেও মেয়েরা দাপট দেখাচ্ছিল। কিংবদন্তি মার্তার বিদায়কে স্বর্ণের প্রলেপ দিয়ে মুড়িয়ে দিতে চেয়েছিল তারা, কিন্তু শেষ পর্যন্ত তার হলো না। অলিম্পিকে নারীদের ফুটবলে সর্বোচ্চ স্বর্ণ জয়ের রেকর্ড আগেই ছিল যুক্তরাষ্ট্রের। এবার 5ম স্বর্ণ জিতে সেটা আরও উঁচুতে নিল তারা। এই নিয়ে 3বার ব্রাজিল ধরাশয়ী হলো যুক্তরাষ্ট্রের কাছে। কাকতালীয় বিষয় হলো 3বারই মাঠে ছিলেন মেয়েদের পেলে খ্যাত মার্তা। কিংবদন্তি এই ফুটবলারের এটিই ছিল ক্যারিয়ারের শেষ ম্যাচ। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন শেখ হাসিনা। প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন রেফাত আহমেদ। পুলিশ সদস্যরা বৃহস্পতিবারের মধ্যে কর্মস্থলে যোগ না দিলে চাকরি থাকবে না। আগে দেশের মানুষ ইলিশ পাবে, এরপর রফতানি, ফরিদা আক্তার। ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সংঘর্ষ, গুলিবিদ্ধ 4। 3 সুইং স্টেটে ট্রাম্পের চেয়ে এগিয়ে কমলা। এবং তৃতীয়বারের মতো ব্রাজিলকে কাঁদিয়ে স্বর্ণ যুক্তরাষ্ট্রের। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvUSA বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, iOS ও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।